this is the beginning. Episode 1, code-casty, the podcast. Coding is arguably one of the most important skills for current as well as future generations to learn. For young learners, programming helps to gain problem-solving skills. আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Pretty happy to have you in my podcast. Thank you very much for inviting me. I was looking for this. How are you feeling? Alhamdulillah, feeling really well. Alhamdulillah, আমাদের weekend আজকে রোববার. So I rested really well yesterday. Today is a good day. Alhamdulillah, no complaint. How are you? How are things on your side? Yeah, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো মেইনলি প্রোগ্রামিং নিয়ে তো কথা হবে অবশ্যই, বাট লিটল বিট ইন ডেপথ, যেগুলো নিয়ে সচরাচর খুব বেশি কথা হয় না। বাট জেনারেলি যারা প্রোগ্রামিংয়ে এন্ট্রান্সের জন্য অপেক্ষা করছে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই এইগুলো নিয়ে সমস্যায় ভোগে। যদিও তারা এটা সমস্যা হিসেবে ঠিক বুঝতে পারছে কিনা এইটা কতটুকু সত্য তা জানা নেই, তবে এই সমস্যাগুলো আমার চোখে পড়েছে এবং এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। I have 10 topics. We can start. The first question is, আশেপাশে অনেক স্কিল থাকতে, মানে আমরা এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে সময় আশেপাশে অনেক স্কিল রয়েছে, যেমন গ্রাফিক ডিজাইনিং, ভিডিওগ্রাফি অ্যান্ড লট অফ আদার। সো এইগুলোর মধ্যে আমরা প্রোগ্রামিংকে কেন বেছে নিব অ্যাজ এ জেনারেল পারসন? যেমন ধরুন, আমি এমন একটা মানুষ, টেকের প্রতি খুব একটা অ্যাট্রাকশন আছে। আমি ফেসবুক স্ক্রোল করি, ইনস্টাগ্রামে রেগুলার ফটো আপলোড করি, টুইটারে রিটুইট করতে থাকি, ইউটিউবে ভিডিও দেখি, এরকম একটা জেনারেল পারসন আমি। সো এরকম একটা পার্সপেক্টিভ থেকে প্রোগ্রামিং আমি কেন শিখবো, এটা হচ্ছে কোয়েশ্চেন। Okay, thank you for the question. I think it's a very common question. সবাইকে তুমি দেখতে পারো যে আমরা বিশেষ করে আমি যদি বড় বড় নাম করা লোকদের কথা বলি, যারা পৃথিবীতে ডিসরাপটিভ টেকনোলজির যে সমস্ত প্রজেক্টগুলো, যে সমস্ত পণ্যগুলো বাজারজাত করেছেন, তাদের সবাই কিন্তু টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্টের মাধ্যমে ইমার্জিং যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেই বিভিন্ন ধরনের ব্যবসায় ডিসরাপশন এনেছেন। ডিসরাপশন বলতে আমি বলতে চাচ্ছি যে ব্যবসায় যে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা, চিরাচরিত কোনো একটা ব্যবসাকে ভেঙে চুরে দিয়ে নতুন একটা কিছু নিয়ে এসে পুরা ব্যবসার মডেলটা চেঞ্জ করে দেওয়া। এখন এই যে মডেল চেঞ্জ করে দেওয়া এবং এটার উপরে যে আমাদের নির্ভরশীলতা, গ্লোবাল ইকোনমিক যে ডিপেন্ডেন্সি আমাদের, এটা কিন্তু এখন যেহেতু ইন্ডাস্ট্রি 4.0 আছে, ইন্ডাস্ট্রি 4.0 কারণে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। আমি বলতে চাই যে বিজনেস ডিসরাপশনের কথা যদি আমি বলি, বিজনেস ডিসরাপশনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে কি ফোকাস চলে যাচ্ছে যে ডিজিটাল বেসড যে সমস্ত প্ল্যাটফর্মগুলো সেগুলোর উপরে। আমরা অ্যাপেলের কথা জানি, আমরা উবারের কথা জানি, এয়ারবিএনবি সহ একদম কমপ্লিটলি কিন্তু মডেলগুলো চেঞ্জ করে দিয়েছে। ফলে এই মডেলগুলোর কিন্তু ভিত্তি যদি চিন্তা করো, তাহলে তুমি দেখবা যে কোডিং এর ব্যাপারটা ধীরে ধীরে এমনভাবে একটা ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার কালচার, ইন্টিগ্রেট পার্ট অফ আওয়ার এডুকেশন হয়ে যাচ্ছে যে উইচ ইজ বিকামিং অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ প্রোগ্রামিং। সো প্রোগ্রামিং শেখাটা এখন এত জরুরি হয়ে যাচ্ছে যে তুমি যদি ইনস্টাগ্রাম বলো, যে সমস্ত প্ল্যাটফর্মগুলো তুমি ব্যবহার করছো, ফেসবুকের স্ক্রোলিং বলো, এগুলোর মধ্যে যে টেকনোলজি ব্যবহার করছে, ইটস সেম অ্যাজ like using any traditional platform or any traditional business. So it has become very very important now যে আমাদের সবাইকে আসলে আলটিমেটলি প্রোগ্রামিং শিখতে হবে। ভবিষ্যতে আমাদের যে ধরনের দক্ষতাগুলো গড়ে তুলতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রোগ্রামিং। কারণ তুমি দেখো প্রত্যেকটা জিনিস আজকে আমরা যারা ব্যবহার করি আমরা আমাদের স্কিলগুলো মনিটাইজ করি। আমরা ব্যবসায়িক ক্ষেত্রে তো আগেই বললাম, বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যালিটির জন্য যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করছি, এগুলো তো দেখো সব কিছু গোড়াপত্তনই কিন্তু প্রোগ্রামিং। ওকে, সব কিছু কিন্তু HTML বলো, C++ বলো, জাভা বলো, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের ব্যাকবোন হিসেবে এগুলো কাজ করে। তো তুমি যখন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করবা, তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহার করার সময় স্বাভাবিকভাবে তুমি কিউরিয়াস হবা
যে কীভাবে আমার ফেস রিকগনাইজ করতেছে সে, কীভাবে আমাকে আমার বন্ধুকে ট্যাগ করার পরামর্শ দিতেছে, কীভাবে ফেসবুকগুলো জানছে। তো এই কিউরিয়াসিটি থেকেই কিন্তু আমাদের এক ধরনের স্পৃহা জাগে যে কীভাবে এগুলো করা হয়। এবং এই করার পেছনে যদি যেতে চাই আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে ইটস অল অ্যাবাউট প্রোগ্রামিং, ইটস অল অ্যাবাউট লার্নিং হাউ টু কোড। ওকে, সো এর জন্য আমি বলবো যে অন্যান্য সমস্ত দক্ষতার মধ্যে প্রোগ্রামিং ইজ দ্য মোস্ট এক্সক্লুসিভ স্কিল দ্যাট আই উইল হাইলি রিকমেন্ড দ্যাট এনিওয়ান who has an opportunity to do. Sir, thanks for the answer. This was very informative. So আশা করি সবাই উত্তরটা পেয়ে গিয়েছেন কেন তারা প্রোগ্রামিং শিখবেন। আউট অফ সো মেনি স্কিলস, ওয়াই প্রোগ্রামিং ইজ সো ইম্পর্টেন্ট ইন দিস সেঞ্চুরি। মানে ওভারঅল এখন প্রোগ্রামিং একটা মানে ইন্টেনশনালি হোক বা হচ্ছে নিজের কোনো প্রয়োজনই হোক, এটা এখন সকলকেই শিখতে হবে বা প্রোগ্রামিংকে এখন জেনারেল একটা আইডেন্টিটি দিতে হবে, এটা বলতে চাচ্ছেন আপনি, রাইট? জি জি জি, তো আমি বলতে চাচ্ছি যে প্রোগ্রামিং শুড নট বি লাইক সামথিং উইচ ইজ অ্যান এক্সেপশনাল থিং। ইটস লাইক গোয়িং টু দ্য স্কুল অ্যান্ড হ্যাভিং ইংলিশ অ্যাজ এ ম্যান্ডেটরি সাবজেক্ট। ওকে, আমাদের ওইভাবে দেখতে হবে, আমাদের দৃষ্টিকোণও চেঞ্জ করতে হবে, আমাদের ভিউ পয়েন্ট চেঞ্জ করতে হবে, আমাদের কালচারাল চেঞ্জ আসতে হবে আমাদের মধ্যে। উই ক্যান নট সি প্রোগ্রামিং অ্যাজ এন এক্সেপশনাল থিং দ্যাট উই পুট এ পার্ট, যেটা আমরা একটা অ্যাডিশনাল স্কিল হিসাবে। ইট শুড বি লাইক এনিথিং নাও ইট ইজ। ওকে, জি স্যার। পরবর্তী টপিকটা হচ্ছে আই হ্যাভ টু স্টেটমেন্ট ফর ইউ। একটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য জাভা শেখা। ওকে, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য জাভা প্রোগ্রামিং শেখা, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আরেকটা স্টেটমেন্ট হচ্ছে জাভা শিখে অ্যাপ ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ওইটার একটা ফিল্ডে বা একটা ক্যাটাগরিতে আমরা স্কিলটা কাজে লাগাচ্ছি। সো এই দুইটা যে স্টেটমেন্ট রয়েছে, ধরে নেই এইটা দুইজন মানুষের একটা এক্সপ্রেশন, যে একজন ভাবছে আমি আগে জাভা প্রোগ্রামিং শিখবো, এরপরে আমি অ্যাপ ডেভেলপমেন্ট করব, এবং আরেকজন ভাবছে আমি অ্যাপ ডেভেলপমেন্টের জন্যই জাভা প্রোগ্রামিংটা শিখব। সো এই দুইটা এক্সপ্রেশনের মধ্যে কি পার্থক্য রয়েছে, এবং আমরা যদি ধরে নেই অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে একটা ডেস্টিনেশন, যেটার জন্য জাভা হচ্ছে একটা পাথ। সো এই দুইটা এক্সপ্রেশন কিভাবে এই পাথটাকে চেঞ্জ করে, বা এই মানে জাভা শেখাটাকে ওভারঅল কিভাবে চেঞ্জ করে, এটা জিজ্ঞেস করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস এ রিয়েলি নাইস কোশ্চেন। কারণ আমাদের ইটস লাইক এগ অ্যান্ড চিকেন সিচুয়েশন, রাইট? সো চিকেনটা আগে এসেছে না এগটা আগে এসেছে? এগ যদি আগে আসে, ওয়ার ওয়াজ চিকেন বিফোর? সো it's a good question, but then again the answer is very easy in a sense that তুমি দুটাই করতে পারো। তুমি you can have a cycle of programming an app, and during the cycle you learn the JavaScript. Okay, the first uttermost, like most commonly, and the basic things that has to be learned as a programmer. So either when you are in the process of developing an app, you can learn how to use, or you can learn how to code and understand how those develop skills in Java, or you can learn Java and then go and develop an app. Now the key differences is that যে তুমি যখন জাভা লার্ন করবা বাই ক্রিয়েটিং অ্যান অ্যাপ, দ্যাট শুড বি অ্যান অ্যাপ উইচ ইজ লাইক a minimal viable product, যেগুলো আমরা বলি না, MVP যেটা আমরা বলি। ওকে, সো in that case that product should be a very generic product where you have a learning opportunity to build up your experience. কারণ আমি নিজে জানি আমাদের অফিসে বিশেষ করে যেই ধরনের ছেলেপেলে আমরা আমাদের সার্ভিস নাও প্ল্যাটফর্ম ব্যবহার করি, ওখানে আমরা অনেক জাভার কোডিংয়ের কোডারদের দরকার হয়। আমরা জুনিয়র কোডারদেরও আমন্ত্রণ জানাই। আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে যেগুলোতে আমরা স্কিল ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের, তোমার ইউনিভার্সিটিতে সদ্য পাস করা কিংবা যারা বিটেক অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে আসে, তাদেরকে আমরা কোডিং করতে দেই, জাভার বিভিন্ন ধরনের স্ক্রিপ্টগুলো ব্যবহার করতে দিই। ব্যবহার করে করে তারা বিভিন্ন ধরনের ছোটো ছোটো মডিফিকেশনগুলো করে প্রোগ্রামের মধ্যে। এগুলো কিন্তু একটা লার্নিং প্রসেস ফর দেম। কিন্তু তুমি যদি আমাকে এই প্রশ্নটা করো যে প্রোগ্রামিং কিংবা কোডিং কেন শিখবো, ইন এ সেন্স দ্যাট আমি যেটা অলরেডি অ্যান্সার দিয়েছি, কিন্তু ইন অ্যাডিশন টু দ্যাট আমি যেটা তোমার এখানে যোগ করতে পারি, যেটা হচ্ছে ক্যারিয়ার পাথ। যদি তুমি দেখো, সেখানে যদি তুমি দেখো যে ওয়েব ডেভেলপমেন্ট, ডেস্কটপ ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট বলো, ইভেন আমরা যদি ভবিষ্যতের যেই ইমার্জিং এরিয়া এআই এবং মেটা
মেটাভার্সের কথা আমরা ইদানিং শুনছি, রাইট? যেখানে ভার্চুয়াল রিয়েলিটি, এআর ভিআর এর যে ডিমান্ড দিন দিন বাড়ছে। It's all about Java. It's all about C++, Python, Java, all these emerging areas that are all dependent on these languages. ওকে, সাইবার সিকিউরিটির কথা বলো, যেটা দিনে দিনে এমন ডিমান্ড বাড়ছে যে যতই আমরা আগাচ্ছি ততই সিকিউরিটির জিনিসটা বেশি হেডেক হয়ে যাচ্ছে বিভিন্ন কোম্পানির জন্য। ফলে all the cyber security related things are all about Java, PHP, MySQL, all this. Think about robotic systems, okay? ভবিষ্যতে আমরা ইলেকট্রনিক ডিভাইসের যে ইন্টারফেসগুলো, আগে আমরা দেখতাম যে কম্পিউটার শুধু তোমার ফোন থাকতো, ল্যাপটপ থাকতো, তোমার ডেস্কটপ কম্পিউটার, যেগুলো আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট করতাম। আজকে অলমোস্ট এভরিথিং ইজ কানেক্টেড উইথ ইন্টারনেট। Okay, you have your phone, you have your handheld devices, which is sending every steps you are doing, and they are being analyzed somewhere in the cloud. All these are being done, or all these are created using Rust, Scala, Python, Java. So all about, the amazing things that is creating the future is all about programming. Yes, sir. Thanks for the answer. This was also very informative and অনেক বেশি হেল্পফুল হবে আশা করি। সো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল হবে। So we can go to the next topic. So the next question I have for you is we are noticing a thing যে মানুষ এখন একটা বিশেষ স্কিল ডেভেলপ করতে গেলে সেখানে 2 ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছে। আই এম টকিং অ্যাবাউট, এটা হচ্ছে বিশেষ করে অনলাইনের ক্ষেত্রে। অফলাইনে যদি এটা নিয়ে অতটা বেশি মাথা ঘামানো হয় না, বাট ওয়েন ইট কামস টু অনলাইন তখন 2 ধরনের কন্টেন্ট দেখা যায়। একটা হচ্ছে মানুষ পেইড কোর্সেসের মাধ্যমে শেখে, এবং আরেকটা হচ্ছে কোনো ফ্রি মিডিয়ার মাধ্যমে, যেমন ইউটিউব কোর্সেস, বা অনেক সময় এখন তো দেখা যাচ্ছে এই যে মানে ইউডেমির কোর্সগুলো পাইরেটেড হয়, এরকম অনেক দেখা যাচ্ছে। সো এগুলো থেকে শিখছে। সো জি, তাদের কথা হচ্ছে জ্ঞান That's চুরি true. করলে কিছুই হয় This না। is something you cannot do anything. So the pirate So হয়, তোমার বইগুলো ডাউনলোড করা যায়, জি, সব জি। বই এখন সো ডাউনলোড আমার করার প্রশ্নটা বিভিন্ন হচ্ছে, ধরনের এই প্ল্যাটফর্ম পেইড রয়েছে। কোর্সেস এবং ফ্রি কন্টেন্ট, কেউ একজন যদি ভাবে যে সে পেইড কোর্সেস থেকে শিখছে, আমি That's হচ্ছে right. ফ্রি কোনো কন্টেন্ট And থেকে I think শিখছি। that's in a এখন sense, আমি যদি yeah. তার So সাথে ডিফারেন্সিয়েট করি sorry, যে carry on. কেউ যদি Finish your পেইড question. কোর্সেস থেকে শেখে, সে ওইটা আরো বেশি অর্গানাইজ ভাবে শিখতে পারছে, যেখানে আমি শিখতে পারছি তবে ওইটা অতটা অর্গানাইজ হচ্ছে না, হয়তো কোনো একটা বিশেষ সেকশন বাদ পড়ে যাচ্ছে, যেহেতু ফ্রি শেখাচ্ছে অতটা কি শেখাবে, এইরকম মিসকনসেপশন যদিও রয়েছে। সো এইটা কতটুকু সত্য, বা এটার মধ্যে ডিফারেন্সিয়েট করার আসলেই কিছু আছে কিনা? Yes, thank you. I think you already answered basically you answered the question, part of it. আমি যদি তোমার থ্যাংক ইউ, আই থিঙ্ক ইটস রিয়েলি ওয়ান অফ দ্য কি এরিয়াস দ্যাট আমরা সবাই চিন্তা করি যে আমরা যদি এখন বিশেষ করে ইউটিউব যদি দেখো, ইউটিউবে কিন্তু সব পাওয়া যায়। ওকে, কারণ ইউটিউব যে হারে মনিটাইজ করে, যেইভাবে ওরা, আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছি, ওখানে আমি বলেছি আমি শুনেছি বাংলাদেশের একজন বুয়েটের প্রফেসর, উনি পড়াশোনা করাতেন যে ইউনিভার্সিটিতে, সেটা ছেড়ে দিয়ে এখন উনি ইউটিউবে লেকচার দেন। কেননা সেই লেকচারের মাধ্যমে ইউটিউবের ভিডিও করে উনি যা আয় করেন, উনি প্রফেসর হিসাবে ইউনিভার্সিটিতে লেকচার দিয়ে সেরকম আয় করতে পারতেন না। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের প্ল্যাটফর্মগুলো রয়েছেন। সো ইউ নাও ইউ আন্ডারস্ট্যান্ড why this is YouTube has become so popular. So ইউটিউবে তোমার প্রচুর ভিডিও পাওয়া যায়, যে ভিডিওগুলো ফ্রি। আমরা যদি ঠিকমতো সার্চ ব্যবহার করতে পারি, তাহলে আমরা সব কিছু আমরা লার্ন করার জন্য, স্কিল ডেভেলপ করার জন্য ইউটিউব ইজ মোর দেন এনাফ। বাট লাইক অ্যাজ ইউ সেড, ওকে, সো আমি যদি একটা সুন্দর উদাহরণ দেই তোমাকে, যে ফ্রি কোর্স আর পেইড কোর্সের মধ্যে পার্থক্য কী, তাহলে ইটস সেম অ্যাজ লাইক তুমি যদি একটা লাইব্রেরিতে যাও, লাইব্রেরি একটা যদি মেম্বারশিপ নাও, তাহলে মেম্বারশিপে কী হয়, মেম্বারশিপ নিয়ে তুমি লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই এনে পড়তে পারো। ওকে, সো হাউ মাচ ইউ আর রিডিং, হোয়াট ইউ আর basically what kind of knowledge you are getting from that book, you have full control on that. তোমাকে কেউ চেক করছে না তুমি বইটা আদৌ পড়লা কিনা, পুরাটা না পড়েই তুমি ফেরত দিয়ে আসলা কিনা, তুমি আদৌ পড়ছো কিনা, কোথায় উঠিয়ে রেখেছো, whatever it is. So it's totally up to you, like you mentioned earlier. So it's all up to you to control you and discipline yourself, okay, in a free course. তোমার আরেকটা হচ্ছে ফ্রি কোর্সে তোমার সেলফ অ্যাওয়ারনেস, যেই বইটা তুমি ভাড়া করছো,
যে বইটা তুমি রেন্ট করে নিয়ে আসছো, সেই বইটার উপরে তোমার একটা সেলফ ডিসিপ্লিন তোমার কমপ্লিট রাখতে হবে। তুমি যখন একটা কোর্স করবা, সেই কোর্সের উপরে তোমার ইটস completely up to you how you want to credit your skills based on the free curriculum that you are following. And also most of the time তোমার যেই ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং কমিউনিটি সাপোর্ট দরকার হয় আজকাল, তুমি কিন্তু এখন কোনো স্কিল ডেভেলপ করতে হলে তুমি একটা ইউটিউবের কাছ থেকে পুরা A to Z ভালো একটা স্কিল ডেভেলপ করতে পারো, বাট দ্যাট উইল বি এগেইন under your control, and you probably don't have access to certain community which is exclusively given access to the paid course. So এখন যদি আমি paid course আর free course ব্যাপারে এটা বললাম, so it's like going to a library and renting a book with a subscription. Okay, so that's same as getting free consuming free content from YouTube. However, তুমি যদি একটা paid course নাও, it's like subscribing or like enrolling to an university. Okay, enrolling to a college for a college degree. So it's like you put yourself in a structured curriculum which has very tangible outcome. Okay, so I can compare that as an academic learning, where you get hands-on, you probably get access to the exclusive materials of that particular professor, particular instructor, content creator. সাধারণত পেইড কোর্সগুলো কীরকম হয় সেটা হচ্ছে, তোমার যারা এই পেইড কোর্সগুলো ইন্ট্রোডিউস করে, বাংলাদেশে ঘুরি লার্নিং বলো, মজারও যে প্ল্যাটফর্ম, 10-minute school bolo, what they do, it's basically they bring all the genius people from around the world and help them to materialize, to monetize their skills in a disciplined manner, which you don't get basically in YouTube. You can have access to it and all the other things that I said, that you easily get lost, you cannot finish your courses, you basically lose your focus. This doesn't happen in the paid courses. So you have peer network, you get access to mentorship, you get career assistance services and lifetime acceptance and lifetime access to that particular subject, or broad access to more exclusive subjects. And also you get a good credential, you get a good certification from a reputed learning platform যেটা widely accepted by many companies. Like if you get a certificate from IBM on data science, or if you get a certificate from Cisco about digital, if you get a certificate from Cisco on security, on cyber security, that's more valued than getting a free, learning something free from YouTube. Okay, similarly, তুমি যদি এথিক্যাল হ্যাকিং শিখো, এথিক্যাল হ্যাকিং শেখার ওপরও প্রচুর ভিডিও রয়েছে এবং বাংলাও প্রচুর কোর্স রয়েছে। You can be a nice ethical hacker by getting all these free courses, but you will never ever be able to get a really good job in ethical hacking unless you have an official certification from the Ethical Hacking Corporation or any other organization who are like giving some sort of official certification on ethical hacking. So I think this is clarifying your question, right? Yeah. So thanks for the answer. অনেক ইনফরমেটিভ ছিল। সো দ্য মেইন থিং যেটা বুঝতে পারলাম আপনার উত্তর থেকে, সেটা হচ্ছে এইটা হচ্ছে এনভায়রনমেন্ট যেটা আমাদের এই পেইড কোর্সেস এবং ফ্রি কোর্সেসের মধ্যে ডিফারেন্সিয়েট করছে। এবং যখন আমরা পেইড কোর্সেস করছি সেক্ষেত্রে আমরা একটা সার্টিফিকেট পাচ্ছি, যেটা আমাদেরকে মানে একটা লেবেল দিচ্ছে যে আমরা হচ্ছে একটা এথিক্যাল হ্যাকার। বাট ওয়েন আমরা ফ্রি কোর্সেস থেকে শিখছি, উই ক্যান হ্যাভ দ্য সেম অ্যামাউন্ট অফ স্কিলস, বাট আমাদেরকে ওই লেবেলটা দেওয়া হচ্ছে না যে আমরা হচ্ছে একজন সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। জি, এবং আরেকটা জিনিস যেটা তুমি বললা যে ইট গেটস মোর স্ট্রাকচার্ড, লার্নিং প্রসেস ইজ মোর স্ট্রাকচার্ড, মোর ডিসিপ্লিন হয়, যেটা তুমি ফ্রি কোর্স থেকে পাবা না। নেক্সট টপিক ইজ, যখন আমরা প্রোগ্রামিং কমিউনিটির দিকে একটু নোটিস করি, তখন দেখতে পাই যে কিছু নিউবি প্রোগ্রামার, মানে প্রোগ্রামিংয়ের মধ্যে যারা ঢুকতে চাচ্ছে এমন কিছু লোক পোস্ট করে যে ভাই কোনটা দিয়ে শুরু করব, সি, পাইথন, জাভা। আবার অনেকে পোস্ট করে আমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, C++ এই সবগুলা শিখবো। সো তারা তো নতুন, তারা অতটা বুঝে না যে একটা ল্যাঙ্গুয়েজের উপরেই থাকা যায়। বাট অনেকে থাকে এমন যে আমি কোনটা দিয়ে শুরু করব, তখন কমেন্টে গেলে দেখা যায় সাহিত্য। একজন বলছে সি শিখেন,
একজন বলছে পাইথন শিখেন। সো সে লোকটা তো কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কোনটা শিখব। তখন বিষয়টা এমন হয় যে ধরুন একজন একদম নতুন প্রোগ্রামার হতে চাচ্ছে এমন লোক, তার জন্য ধরুন সিটা হচ্ছে পারফেক্ট। আমরা সিকে মাদার ল্যাঙ্গুয়েজ বলে থাকি। সো এক্ষেত্রে হি অর শি শুড স্টার্ট উইথ সি। বাট একজন লিখছে ভাই সি দিয়ে শেখা শুরু করেন, তার নিচে আরেকজন কমেন্ট করছে যে আপনি পাইথন শিখতে পারেন, পাইথনের ভ্যাস্ট এরিয়ায় এর স্কিলটা আপনি কাজে লাগাতে পারবেন, আপনি মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, তারপরে হচ্ছে আপনি চাইলে এটা কিভি ফ্রেমওয়ার্কের সাহায্যে অ্যাপ ডেভেলপমেন্টেও কাজে লাগাতে পারবেন। এছাড়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরকম এগুলোর সাথে তো সে হয়তো পরিচিত না। এই শব্দগুলো শোনার পর সে খুব ইমপ্রেসড হয়ে যাচ্ছে যে আমি পাইথন দিয়েই তাহলে শুরু করি, সিন নামে তো কেউ এত গুণগান করলো না, দ্যাট মিনস পাইথন ইজ দ্য গো টু ল্যাঙ্গুয়েজ। এখন সে পাইথন দিয়ে শুরু করলো। এরপরে যখন সে দেখলো যে সে সিতে যাচ্ছে, তখন সির সিনট্যাক্সটা তার কাছে একেবারেই অপরিচিত মনে হচ্ছে। কিন্তু তার উচিত ছিল সি দিয়ে শুরু করা। এরপরে অন্য সিনট্যাক্সগুলো তার জন্য সহজ হয়ে যেত, যেহেতু সেটা একটা কম্পাইল ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। সো এই যে কনফিউশনটা তৈরি হচ্ছে, এই কনফিউশন থেকে একজন জেনারেল পারসন কিভাবে বের হতে গুড পারে? কোশ্চেন, রিয়েলি টাইম বেসড কোশ্চেন। এটা এই সময় বিশেষ করে আমি মনে করব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিশেষ করে যারা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এখন পা দিতে যাচ্ছে কিংবা যারা অলরেডি আসছে অন দ্য ট্রেন, দে হ্যাভ টু নো দিস থিংস। কিন্তু তোমার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে আমি কয়েকটা জিনিস বলে নিই আগে। বিশেষ করে যেই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেই ইমার্জিং প্ল্যাটফর্মগুলোতে যেগুলো ব্যবহার করা হয়, মনে করো ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা জানি যে HTML5, CSS3, Bootstrap, JavaScript, PHP, all the stuff, right? Including Python. তারপর ডেস্কটপ ডেভেলপমেন্টের জন্য আমরা C++, জাভা, পাইথন, সো অ্যান্ড সো ফোর্থ। মোবাইলের জন্য আমরা অ্যান্ড্রয়েড, iOS, আমরা সুইফটের কথা জানি। অবশ্যই জাভার এখানে বিরাট একটা ভূমিকা আছে। গেম ডেভেলপমেন্টের জন্য ধরো C++, জাভা, পাইথন। তারপরে ধরো বিভিন্ন ধরনের সিস্টেম ডিজাইন যেগুলো আমি বললাম, IoT যেগুলো, ওগুলো কিন্তু C++, সি, রাস্ট, স্কালা, পাইথন, জাভা এগুলো ব্যবহার করা হয়। ওকে, এআই এর জন্য পাইথন, জাভা আর সি প্লাস প্লাস, এবং ভার্চুয়াল রিয়েলিটি যেটা মেটাভার্সের কারণে খুবই জনপ্রিয় হচ্ছে, বিকজ দ্য নেক্সট বিগ থিং ইজ গনা বি AR VR। তুমি হয়তো জানো যে তুমি হয়তো শুনেছো অলরেডি যে ফেসবুক তোমার ভার্চুয়াল রিয়েলিটির যে ক্যামেরা, যে ডিভাইসগুলো ওরা যে চশমাগুলো বের করছে, ওকে, ওর জন্য কিন্তু জাভা স্ক্রিপ্ট, C++, পাইথন, জাভা এগুলোর ব্যাপার হচ্ছে। সাইবার সিকিউরিটির কথা আমি বললাম। তো কোডিংয়ের দিক থেকে যেটা আমি তোমার সাথে 100% এগ্রি করি, সেটা হচ্ছে যদি বিগিনার হয় অবশ্যই C++, জাভা, পাইথন, এই তিনটার যে কোনো একটা প্রোগ্রাম ভাষা শেখা উচিত। কিন্তু if that person has an intention to make a career, he or she must start in Java. তারপরেও আমি যেহেতু আগে যে বর্ণনাগুলো দিলাম না, ওই বর্ণনাগুলো থেকে আমাকে একটা পছন্দর, একটা চয়েসেরও একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে আমি দেখতে হবে আমার লিস্ট অফ দিস থিংস আমার কি ভাল লাগে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি মেটাভার্স নিয়ে কাজ করব, আমি AR VR করতে চাই, লেটস ফোকাস অন C অ্যান্ড অল দ্য ল্যাঙ্গুয়েজেস হুইচ আর রিকোয়ার্ড ফর দোজ। আবার কারো ইচ্ছা থাকতে পারে, ওকে আমার IoTটা আমার খুব আকর্ষণ করে। ওকে, হাউ কি বলে ডাক্তার জাহাঙ্গীর যে উনি দৌড়ান, হাতে যে ঘড়িটা পরেন ওইটা কালেক্ট করে ওনার কত দৌড় দিচ্ছেন, তারপর ওইটা থেকে তার হার্টবিটটা মেজারমেন্ট হয়, কতখানি উনি ক্যালোরি বার্ন করলেন, ওগুলো ওয়েবে যায়, ইন্টারনেটে ওগুলো প্রসেস হয়ে উনি ওনার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন। সো আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড। তাহলে আমি কি করব, IoT রিলেটেড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমি ওগুলো শিখবো। হাউএভার, তুমি যদি সবগুলো সামারাইজ করো ল্যাঙ্গুয়েজ সিলেক্টের ব্যাপারে, যে এই ঝামেলার কথাটা বললা, যে মানুষ কনফিউজড হয়ে যায়। ওকে, দে বিকাম কনফিউজ ইন টার্মস অফ শ্যাল আই গো ফর C++, জাভা, পাইথন। আর যে এর জন্য যে বিষয়টা দেখতে হবে সেটা হলো, আমি যদি একটা ল্যাঙ্গুয়েজ শিখি, হাউ ভাস্ট ইজ দ্যাট রিপোজিটরি অফ লার্নিং ম্যাটেরিয়ালস ফর দ্যাট ল্যাঙ্গুয়েজ। ওকে, আমি যদি আমার ছেলেকে বলি তুমি বাবা তুমি জাভা শিখো, কারণ জাভা শিখে তুমি যেই ফিল্ডে কাজ করতে চাও, তুমি যদি প্রোগ্রামিং করতে চাও কিংবা তুমি যদি ডেভেলপার হিসাবে যেই ধরনের প্রোগ্রামিংয়ের যেই ধরনের টার্গেট এরিয়াতে তুমি যেতে চাও, তাহলে তোমার জন্য জাভাটা ভালো হবে। কেননা এই ল্যাঙ্গুয়েজের যে পোস্ট, ট্রেড, গিটহাব কিংবা ধরো লাইব্রেরির যে ধরনের প্রয়োজনীয়তা দরকার হবে, এগুলোর ম্যাটেরিয়ালস প্রচুর রয়েছে ইন্টারনেটে। ওকে, you can basically live your life with all the materials on Java that you can get on the internet. Okay,
Java is also 100% of object oriented language. ওকে, সো জিমেল সহ তুমি যদি দেখো প্রায় সব সব এন্টারপ্রাইজের লেভেলের ওয়েব পেজে জাভা ডেভেলপ করা, জাভা থেকে ফাস্ট কি বলে সিকিউরিটি বলো, জাভার রয়েছে মহা একটা সমুদ্রের এপিআই, যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস যেটা আমরা বলি, বুঝছো? তারপরে ধরো তোমার Yes. অ্যান্ড্রয়েড ডিভাইস বলো, তোমার সিলায়ন, তারপর পাইচার্ম, এগুলো যে সব কিন্তু জাভা দিয়ে ডেভেলপ করা। ওকে, সো আমরা যেটা এখন দেখতে পারি সেটা হচ্ছে দ্য ফিউচার অফ আওয়ার কালচার, আওয়ার সোসাইটি উইল বি অ্যান্ড্রয়েড বেসড। যদি আমি জানি যে আইফোনের পপুলারিটি আস্তে আস্তে বাড়তেছে, বাট ইট হ্যাজ টার্গেট অডিয়েন্স ফর এ টার্গেট কান্ট্রি উইচ আর লেভেল অ্যাজ কাইন্ড অফ রিচ। However, Android has a huge penetration. তো তুমি যদি আর্ন করতে চাও, বিশেষ করে আমাদের দেশে 99% ইন্টারনেট ব্রাউজ করে মানুষ মোবাইল ফোন দিয়ে। ওকে, সো হোয়াট ডাজ ইট মিন? দ্যাট ইউ হ্যাভ টু অলসো লার্ন সামথিং উইচ ইউ ক্যান ডু উইথ ইউর মোবাইল ফোন, এবং ওই মোবাইল ফোনের কোনো একটা কিছু শিখে মোবাইল ফোন ব্যবহার করে তুমি একটা কিছু করতে পারো। দেন দ্য বেস্ট থিং টু ডু ইজ টু স্টার্ট প্রোগ্রামিং for Android devices, for example. And it's not only your mobile phone, but also tablets and your TV. Now we have TV with Android programming. Okay, so you have all the devices where you can get Android. তো এইসব দিক থেকে যদি চিন্তা করি, এবং আরেকটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যে আইডিই যেটা বলে, এই সম্বন্ধে একটা ভালো যদি ধারণা থাকতে চায়, এই ধরনের তুমি যদি জ্ঞান তোমার মধ্যে আসে, এবং এইগুলো নিয়ে যদি তুমি বিভিন্ন ধরনের ডেভেলপার স্টুডিও এবং ডিবগিং সম্বন্ধে যদি ভালো ধারণা থাকতে পারে, এগুলোর জন্য কিন্তু আমি বলবো যে তোমার শুরুটার জন্য তুমি এই সমস্ত জিনিসগুলো তুমি কনসিডার করবা, যে can I go and ask for help from my friend? If I have a friend network, what kind of language they are covering, then I can go to that person and then I can choose that language, rather than choosing something for which আমার অনেক কষ্ট হবে, আমি ম্যাটেরিয়াল যোগ করা, সাপোর্ট পাওয়ার জন্য, যেটার কমিউনিটিটা ছোট। ফলে ওই জিনিসটা, ওই দৃষ্টিকোণ থেকে আমাকে ডিসিশনের ব্যাপারে অনেক অনেক, ওই জন্য আমাকে আমার যে চয়েসটা আমি করব, ওই জন্য সব কিছু আমাকে কনসিডার করতে হবে। আমাকে ফট করে বললেই হবে না যে আমি পাইথন শিখবো, পাইথন শেখার পর আমি আরেক জাভা শিখবো। হ্যাঁ, ইউ ক্যান নট ক্রিয়েট ইউর ওন রোড ম্যাপ উইদাউট ডুইং ইউর রিসার্চ। তারপর তোমার ডেটাবেজেরও ব্যাপার আছে, তোমার গিট হাবের ব্যাপার আছে, তোমার এফটিপির যে সাধারণ জ্ঞানগুলো রাখবে, তোমার মাইএসকিউএল, তারপর ম্যাঙ্গো ডেটাবেজ, তোমার অনেক কিছু আছে ইউ হ্যাভ টু কনসিডার ইন অর্ডার টু ডিসাইড উইচ ল্যাঙ্গুয়েজ ইউ গো ফর। Okay, but I will say that C++, Java, Python, these three will be on the top of your list. So thanks for the answer. This was also very informative, and I think যারা পডকাস্টটি দেখবেন তারা এটা very welcome. দেখে ক্লারিফাই হবেন, এবং তারা হুট করে সিদ্ধান্ত নেবেন না, এবং কমেন্ট লিস্ট অর্থাৎ কমেন্ট লিস্টে থাকা সাহিত্য দেখেও আর করতে হবে। খুব একটা বিচলিত হবেন না। তারা খুব রিসার্চ করে এবং তার পার্সপেক্টিভ দেখে, তার ফিউচার প্ল্যান দেখে তাদের জন্য একটা প্রপার একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, এবং আপনার ভাষ্যমতে they should select from C, C++, Java and Python. Absolutely. The beauty of learning C is that, sorry to interrupt, the beauty of learning C is that it makes life easier for all the other languages. বুঝছো? তোমার বলে না এক ঢিলে দুই পাখি মারা। সো সিটা যদি ভালো মতো রপ্ত করতে পারো, দিস উইল গিভ ইউ অ্যাক্সেস টু মেনি থিং। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি যখন একটা ইসে যাও, আমি একটা সুন্দর একটা ছোট্ট একটা এক্সাম্পল, সেটা তুমি যখন জিমে যাও, জিমে যেয়ে তুমি যখন এক্সারসাইজ করো, একটা মোমেন্টে তোমাকে বলে না যে তুমি 15 minutes you need to warm up yourself. After 15 minutes your body starts to react, and then only then when you do some exercise, then you start building your muscle. Okay, so for me, in order to build the muscle of your head, you need to start with something more difficult, because that will warm up your muscle, brain muscle. And যখনই তুমি দেখবে একটা জিনিস ডিফিকাল্ট হচ্ছে, তখনই পড়তে পড়তে তুমি যখন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করা শুরু করবা, কোডিং শুরু করবা, যখনই তোমার ডিফিকাল্টিস আসবে, তখনই মনে করবে যে তোমার ব্রেন কাজ করতে শুরু করেছে। দিস ইজ দ্য মোমেন্ট, দিস ইজ দ্য ইউনিক অপরচুনিটি ওয়ার মোস্ট অফ আস গিভ আপ।
যখন দেখে ও মাই গুডনেস আমার মাথায় ধরছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বাট বিলিভ মি দ্যাটস দ্য মোমেন্ট ওয়েন ইউ আর রিয়েলি starting to understand your brain. That's the unique moment when it's starting to capture. It's the same as building muscle. যখন মাসল সব ব্যথা করা শুরু করে, আমার মনে আছে আমি যখন জিমে শুরু করি তখন আমার যে পার্সোনাল ট্রেনার ছিল, আমি যখন হাঁপাতে শুরু করতাম, আমি যখন প্রথমে ওয়ার্ম আপের পর যে ট্রেডমিলে যেত এবং স্পিড বাড়াতো, আমি হাঁপাতে, আমি I can't handle this anymore. He said no, this is now when it's working. Okay, if you stop now, you'll never be successful. So that's what we have to do. So start with C, C++, then you build your muscle, brain muscle, and then you will see life becomes much more easier. Okay, the example was so cool. Thank you. সো ইউ মিন যে যখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে হার্ড, মানে আমরা হার্ডনেসটা ক্যাপচার করতে পারবো, তখনই আমরা মানে আমাদের মাসলটাকে বিল্ড করতে পারবো ইন এনি এরিয়া। জি জি, ব্রেনের একটা মাসল আছে, সো ইউ হ্যাভ টু বিল্ড অ্যান্ড ওয়ার্ক অন দ্যাট। ইয়েস, সো উই ক্যান গো উইথ দ্য নেক্সট কোয়েশ্চেন। শিওর। সো নেক্সট টপিক ইজ, ধরুন আমি একটা নতুন প্রোগ্রামার হতে চাচ্ছি, এমন একটা ছেলে। সো হঠাৎ করে একদিন আমি টিকটকে কিংবা ইউটিউব শর্টসে কিংবা ফেসবুকে কারো স্টোরিতে একটা প্রজেক্ট বানানো দেখলাম, যে সে একটা প্রজেক্ট বানিয়েছে এবং প্রজেক্টটা দেখে আমার ভালো লাগলো। এটা হতে পারে একটা গুগল অ্যাসিস্ট্যান্ট বানিয়েছে, যেমন এই যে আমাদের ঝংকার মাহবুব স্যার, ওনার ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রজেক্ট রয়েছে অন পাইথন প্রোগ্রামিং হিরো চ্যানেলে। সো সেরকম সে হয়তো দেখেছে কোথাও, দেখার পর তার পাইথনের উপরে একটু শেখার আগ্রহ জাগলো। সো শেখার আগ্রহ জাগার পর আমি কি করব, আমি প্রথমে রিসার্চ করব যে এটা কোথা থেকে শেখা যায়। শুরু করলাম, শুরু করার পর আপনি যে বললেন এই যে মাসেলটা হার্ড করতে হবে, সো সেই ক্ষেত্রে আমি একটা হার্ড পার্টে চলে গিয়েছি। এখন ওইখানে যাওয়ার পর ধরুন আমার একটা ডিস্ট্রাকশন চলে এসেছে, আমি আর অ্যাট্রাক্টেড থাকতে পারছি না, হঠাৎ করে আমি ঝরে পড়লাম। সো ঝরে পড়ার পর অনেকদিন পরে সেম একটা কাহিনীর মাধ্যমে আমি আবার এইটাতে অ্যাট্রাক্টেড হয়েছি। এখন এই যে মধ্যে থেকে যে কনসিস্টেন্সিটা চলে গেল, অর্থাৎ আমি অনেকদিন কোড করি না, এই জন্য আমার মাসেলটা মানে ডেইলি যদি জিম না করি তাহলে তো আর থাকবে না। সো এখন যখন আমরা নতুন করে আবার শুরু করতে যাচ্ছি, তখন দেখছি মনে হচ্ছে যে প্রথম থেকেই শুরু করা ভালো, তাহলে আর একটু ওয়ার্ম আপ হবে। তখন যখন প্রথম থেকে শুরু করতে যাচ্ছি তখন দেখছি যে এটা তো মনে আছে, তখন মানে ওইটা নিয়ে তখন মনে হচ্ছে যাই এটা তাহলে দেখবো না, এর পরেরটা দেখি, পরেরটা দেখছি, এরকম ভাবে একসময় মনে হচ্ছে তাহলে প্রথম কয়েকটা স্কিপ করে যাই। প্রথম কয়েকটা স্কিপ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি যে যেই হার্ড পার্টে গিয়ে আমরা স্কিপ করেছিলাম প্রথমবার, সেইখানে গিয়ে আমরা দেখা শুরু করেছি আগের যে বিষয়গুলো ছিল আমরা স্কিপ করলাম, এবার ওই স্কিপ করা বিষয়গুলো এখন কিন্তু আমাদের অতটা ওয়ার্ম আপ নাই। সেক্ষেত্রে আমরা এই হার্ড বিষয়টাতে এসে আরো বেশি ফেড আপ হয়ে যাচ্ছি যে কিছুই তো বুঝতেছি না, এরকম একটা সিচুয়েশন। এর মানে বোঝাতে চাচ্ছি কনসিস্টেন্সি না থাকাটা খুব বেশি সমস্যা করবে এক্ষেত্রে। সো এটা কিভাবে আমরা কাটাতে পারি বা কিভাবে আমরা বুঝতে পারবো যে এখন হার্ডনেস এসেছে, তাহলে আমাদেরকে এখন গিভ আপ করা যাবে না, এটা কিভাবে আসলে এটা কিভাবে অ্যাভয়েড করবা? থ্যাংক ইউ। আই থিঙ্ক দিস ইজ এ কমন প্রবলেম উইথ অল অফ আস। আমি বলি না যে এই সমস্যাটা সবার হয় না, ইটস এ ভেরি কমন প্রবলেম। আর আমরা বিশেষ করে এই মিলেনিয়াল যারা আছে, জেনারেশন জেড যারা বলো, যারা নতুন, যারা জন্ম হওয়ার পরপরই যারা মোবাইল ডিভাইসেস হাতের কাছে পেয়েছে, তো তাদের ক্ষেত্রে ফোকাস নষ্ট হওয়া স্বাভাবিক। বিকজ ইটস নট, আই ডোন্ট ব্লেম দেম, ইটস বিকজ দে আর দ্য ভিকটিম of how they are being handled by the devices, by the social media platform. এগুলার কারণে ফোকাস নষ্ট হয়ে যায়, দ্যাটস কোয়াইট নর্মাল। তুমি একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের সময় আমাদের কিন্তু কন্টেন্ট আমরা যেগুলো কনজিউম করতাম সেগুলো হচ্ছে বিটিভি যা দিত সেগুলো নিতাম, ওকে। তারপরে দেখা গেলো এটিএন আসলো, জিটিভি, আরও অনেক কিছু আসা শুরু করলো। সো দ্যাট কন্টেন্ট ওয়াজ like a broader content that we consume in a open network, which means আমরা যখন টিভি দেখতাম, my parents were next to me, or my sister, my brother, so the content was consumed in a communal way which had more transparency. But today তুমি তোমার
ছোট ছোট বাচ্চারা, everybody, from 7 to 11, 11, 12, 30, they all have their own devices, and they are consuming different contents based on their interest, for which সবার visibility নাই. Okay, so individuals have different interests in different areas. ওকে, অ্যান্ড দেন তোমার যে অ্যালগোরিদম যেগুলো আসে সোশ্যাল মিডিয়া থেকে, তুমি ইউটিউব বলো, তুমি ফেসবুক বলো, তুমি টিকটকে যাও, যেই অ্যালগোরিদমগুলো রেগুলার মেশিন লার্নিং থেকে ব্যবহার করে, ইটস রিয়েলি বেসড অন হাউ ইউ বিহেভ অন দোজ প্ল্যাটফর্মস। ওকে, নাও এই জন্য আমরা যেটা করি, যেটা আমাদের সবসময় সমস্যা হয়, যে উই লুজ কনসেন্ট্রেশন বিকজ we are the own consumers of our own কন্টেন্ট, যেগুলো আমাদের নিজের ইন্ডিভিজুয়ালি। সো ইটস নট এ কমিউনাল কনজিউমশন অফ কন্টেন্ট, যেরকম আগে টিভির সামনে সবাই প্যারেন্টসরা বসে কনজিউম করতাম। ফলে কন্টেন্টের ভ্যারিয়েবলের উপরে আমাদের কনসেন্ট্রেশনটা, ফোকাসটা দূরে চলে যায়, এবং এই কারণেই আমরা দেখতে পারি যে উই লুজ ফোকাস, উই ক্যান নট ফোকাস অন সাম পার্টিকুলার থিংস। এবং আমরা যদি একটা কিছু শুরু করার পর যে আমরা যে হার্ডনেসের পর্যায়ে চলে যাওয়ার পর আমরা মনে করি যে ওকে, লেটস টেক এ ব্রেক, উইল কাম ব্যাক লেটার অন। পরে যখন আসি দে ও আই হ্যাভ ডান ইট, হোয়াই আই এম রিভিজিটিং, ইটস লাইক recycling and kind of reusing and reshuffling things that I have already completed. তারপরে অনেকে অ্যাবেন্ডন করে। সো যেটা তুমি বললা যে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ এনি লার্নিং প্রসেস। ওকে, কনসিস্টেন্সিটা থাকতে হবে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট ওয়েদার ইউ আর লার্নিং অর নট ইন দ্য ফার্স্ট অ্যাটেম্পট। ওকে, সো তুমি যদি একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাও কিংবা কোনো একটা স্কিল তুমি ডেভেলপ করতে চাও, তুমি যদি কিছু শিখে তুমি যদি একটুখানি আগাও, যেটা আমাদের 97% হয় প্রথমেই, যেটা হলো অ্যাবেন্ডন করে মানুষ। একটা কিছু শুরু করলে সব কিছু একটা ধুমধাম পিটিয়ে শুরু করার পর মানুষ খুব করে, তোমার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন ধরনের শেয়ার করে যে আই স্টার্টেড লার্নিং জাভা. Okay, I started doing this, I'm doing that. So that's very harmful. Never, ever advertise. Never, ever post anything that you have just started, because that already puts you in a bad position. Je tumi already je tomar success in doing something, you started sharing, that gives you a very bad impression. যে আমি এটা লার্ন করা শুরু করেছি, এটা আমি অ্যাডভার্টাইজ করছি চারিদিকে, এটা কিন্তু অলরেডি কিলস ইউর ইন্সপিরেশন। ওকে, সো কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট। তোমাকে ছোট ছোট করে তুমি শিখবা, যখন তুমি টায়ার্ড হয়ে যাবা, টেক এ ব্রেক, ওকে, দেন ডু সামথিং এলস হুইচ ইজ রিলেটেড টু দ্যাট পার্টিকুলার টপিক। যেমন ধরো তুমি বই পড়ার অভ্যাস, যেটা আমি সবসময় বলি যে পড়তে হবে, পড়া, রিড, there is no other way of improving your brain, training your brain, learning things other than reading books. ওকে, তো ওগুলো করার জন্য সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি যদি একটা জায়গায় আগায় যাও, তুমি যদি একটা জায়গায় ব্লক হয়ে যাও, কোনো একটা পড়াশোনা, কোনো একটা প্রোগ্রামিং, কোনো একটা স্কিল ডেভেলপ করছো, তুমি অনলাইনে ইউটিউবে মনে করো কোনো একটা ম্যাটেরিয়াল দেখছো, এক পর্যায়ে তোমার ফোকাস তুমি লুজ করবা, এটাই স্বাভাবিক। একটা তোমার হার্ভার্ড ইউনিভার্সিটির একটা, ইট ওয়াজ হার্ভার্ড অর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, MIT-তে একটা রিসার্চ হয়েছিল যে যেহেতু আমরা ডিপেন্ডেন্সি বেড়েছে আমাদের লার্নিংয়ের উপরে, ওরা একটা রিসার্চ করেছে যে কতক্ষণ তোমার এনগেজমেন্টটা, তোমার অ্যাটেনশনটা তোমাকে ক্যাপচার করে রাখা যায় স্ক্রিনের উপর একটা লার্নিং। ওরা বলেছে ম্যাক্সিমাম 8 minutes। ওকে, ইন সাম কেসেস ইট ক্যান গো আপ টু 10 minutes, এবং ওই থেকে কিন্তু 10 মিনিট স্কুলের কনসেপ্ট আসছে, বুঝছো? সো 10 minutes is the maximum. Yeah, so 10 minutes is the maximum retention of anybody's focus on any in-learning platform. কাজে আমি কাউকে দায়ী করতে পারবো না। কেউ যদি বলে যে I lost my focus, I lost my concentration and so forth. Now, যেটা করতে হবে ফার্স্ট অফ অল, যে তুমি যেই লার্নিং প্রসেসটার জন্য যেই প্রোগ্রামটা যদি ফলো করবা, তুমি একটা নিজস্ব টাইম ফ্রেম বানায় নিবা তোমার জন্য, যে ওকে, I will do this for 5 minutes and then I make a stop. And when there is a problem, যেখানে সমস্যাটা হয়ে যায়, আমার ব্রেন এটা প্রসেস করতে পারে না, I can shut it down and then I can focus on learning something যেটা তোমার ওই পার্টিকুলার প্রবলেমের সাথে অ্যাসোসিয়েটেড। ওকে, মনে করো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। আমি এই যে ইলন মাস্কের এই বইটা পড়ছি, ইটস অলমোস্ট লাইক 500 pages. It's impossible to finish for me, who is quite busy with so many things. Okay, so what I do, আমি প্রত্যেক দিন 15 minutes কিংবা 20 minutes
করে এরকম বের করে রাখেছি, আমি এরকম পড়া হয়ে গেলে একটা দাগ দিয়ে রাখি যে আমি এই পর্যন্ত পড়েছি। আই অলসো পুট ডেটস, যে আজকে এখানে আমি এই পর্যন্ত পড়েছি, এবং আমি এখানে কোনো জিনিস যদি আমার মাথায় এখানে ধরে আমি এগুলো দাগ দিয়ে রেখেছি তোমার হাইলাইটার দিয়ে। সো that's the 15 minutes I do every day. So that's a consistency with the time that I am allowed or I can avail myself to that particular. So আমি বলছি না যে তুমি একটা কিছু শুরু করলা, you must finish it within the defined time frame. That will just kill your interest. You will never be able to achieve. This is the norm. This is the culture. This is the thing you feel using the internet and the social media and also this kind of learning platform. That's very normal. You just need to discipline yourself. So great answer. I was just being Thank you. shocked. এরকম impressive person আমার সাথে আছে, আমি চিন্তা করতে পারতেছি না। Thanks for inviting me. I'm really happy to hear that. সো আপনার অ্যান্সার থেকে আমি যেটা বুঝতে পারলাম যে আমাদের কনসিস্টেন্সি হারাবে, এটা নর্মাল, অ্যান্ড এটা নর্মাল হলেও আমরা যেটা করতে পারি, উই ক্যান টেক আ ব্রেক, বাট ওয়েন উই টেক আ ব্রেক উই ক্যান ডু সামথিং রিলেটেড টু দ্যাট হোয়াট উই আর ডুইং। ওকে, সো আমরা যেটা করছিলাম সেটার সাথে রিলেটেড কিছু করব, তাহলে আমরা একদম মানে যে আগে যেরকম একবারে রিসাইকেলড হয়ে গিয়েছিলাম, এখন আর রিসাইকেলড হব না, এখন অনেকটাই কানেক্টেড থাকবো। সো এটা হচ্ছে আপনার উত্তর। এবং so you are still on that track. You're still, because for me, like for example, why I'm reading Elon Musk when I am like more into emerging technology, আমি যে বইগুলো লিখি সব emerging technology, AI, IoT, machine learning এবং cloud computing এর উপরে। Thing is, this guy, he has revolutionized the way we do things today. Okay, so it's very interesting. I mean, how this guy has become different is, if you read this book, you will see how you can do things differently. Like, okay, বলছে ওর যখন ও 2 দিন তোমার স্পেস এক্সে কাজ করে, 3 দিন টেসলাতে কাজ করে, he needs to fly over some other part of America. So he's so busy and he needs to take care of his 5 children, যার কাজ সে করে সপ্তাহে 4 দিন, and all this thing he manages. He said, it's because I had a very tough childhood. So what does it mean? That anything tough teaches you to do something impossible. Anything tough teaches you to make difficult things easier. So that's something we have to remember. That's something we have to learn in our life. Oh, that's great. So আপনার কিছু বই রয়েছে, ইসলামিক বই, ওইটার নাম হয়তো দোয়া, রাইট? জি জি, আরেকটা রয়েছে জি আমার একটা দোয়া, একটা পড়ো, একটা জানো। সো ওইটা অনেক ভালো লেগেছে, মানে জি জি জি, বড় বইটা যদি তুমি দেখো, বড় বইটা, জি বলো। একদম মানে টেক রিলেটেড একটা পার্সন, অ্যাট দ্য সেম টাইম তার জেনারেল লাইফেও এতটা ইম্প্যাক্টফুল, তার মানে অন্যান্য ক্ষেত্রেও এতটা বেশি এফোর্ট দিতে পারে, এটা আপনাকে না জানলে দেখাই হতো না। জি আলহামদুলিল্লাহ। জি, সো আমি বলবো যে I had an opportunity to do education. I educated myself in Islamic studies, আমি ইসলামিক theology, sharia law, তারপর তোমার ইসলামের যে মূল যে কনফেডারেশন, ইসলামের যে মূল নীতিগুলো, এগুলোর উপরে সিরার উপরে আমি স্টাডি করেছি আমি ইসলামিক অনলাইন ইউনিভার্সিটিতে। এবং I think my interest in Islam is basically, if you are a Muslim, like it doesn't make you a Muslim by being a born Muslim. You have lots of duties. You have to be a different person. Islam doesn't allow people to make life harder. It is a very disciplined religion. So আমার কাছে এই যে জিনিসগুলো আমার কাছে অনেক আকর্ষণ করে, এবং আমি যতই তোমার সায়েন্টিফিক এভিডেন্সেস দেখি, যত আমি আইওটি, আইটি কিংবা এআই এর দিকে যাই, ততই কিন্তু আমি দেখতে পারি যে ইটস অল অ্যাবাউট সামথিং সামওয়্যার দ্যাট ইজ ক্রিয়েটেড সামওয়্যার উইচ হ্যাজ এ সুপার পাওয়ার। অ্যান্ড সেম থিং, আমি যদি ইলন মাস্কের বইটা পড়ি, সেও কিন্তু স্বীকার করে যে there is someone somewhere in superpower who is orchestrating everything. এবং আমি যদি, তুমি যদি আমার পড়ো বইটা দেখো, আমি পড়ো বইটাতে কিন্তু আমি কোরআন শরীফের বিভিন্ন আয়াতের উপর আমি রিসার্চ করেছি, এবং ওই আয়াতের যে সায়েন্টিফিক এভিডেন্সগুলো আছে, ওই এভিডেন্সগুলো আমি নিয়ে কতগুলো
around, I don't know, around 15, 16 parts of evidences from Quran, which I have taken and considered or benchmark against what we see in this world. এবং আমি ওগুলো নিয়ে আর কি কথা বলেছি। জি। সো আমরা পরবর্তী কোয়েশ্চেনটাতে যেতে পারি? Sure. পরবর্তী কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে মানে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা নিয়ে বলা। আচ্ছা, গুগল, মাইক্রোসফটের মতো ফরচুন যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা রিউমার শোনা যায় যে গুগল, মাইক্রোসফট, এই ফরচুন কোম্পানিগুলো বিশেষ করে যে বিষয়টার উপর জোর দেয় সেটা হচ্ছে স্কিল, রাইট? সো স্কিলের উপরে জোর দিলেও কমিউনিটিগুলোতে দেখা যায় তারা বলে দিস ইজ নট টু মাচ নেসেসারি টু হ্যাভ আ সিএসই ডিগ্রি। আচ্ছা, একজন যদি খুব Microsoft, Google খুব সবসময় বলে এটা। এক্সট্রাঅর্ডিনারি কিছু যদি না করে ফেলি যা আমার সিভিকে খুব বেশি ভারী করে ফেলবে, বা হচ্ছে খুব ইম্প্যাক্টফুল কিছু করি নাই, খুব সিগনিফিকেন্ট কোনো অ্যাচিভমেন্ট নেই, এমন যদি কিছু না হই, অ্যাজ এ জেনারেল পারসন এই সিএসই ডিগ্রি না থাকাটা আমার মাইক্রোসফটের জবের ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট করবে ইফ দো আই এম স্কিলফুল, আমি যথেষ্ট স্কিলফুল এরকম একটা মানুষ ধরুন আমি, কিন্তু আমার সিএসই ডিগ্রি নাই। এই ক্ষেত্রে সবাই যে বলে যে সিএসই ডিগ্রি না থাকাটা খুব একটা বদার করবে না, এটা আসলে কতটুকু সত্য? এটা আসলেই সত্য, যেহেতু আমি নিজে মাইক্রোসফটে কাজ করেছি। I have so many colleagues, they don't have any degree in computer science or even close to. ওকে, সো মাইক্রোসফটের ফিলোসফি, তোমার গুগলের ফিলোসফি, গুগল যদিও বলে যে আমরা স্কিলের দক্ষতার বেশি প্রাধান্য দিই আমরা পড়াশোনার চাইতে, তারপরে গুগলে দেখা যায় যে আজকাল অনেক জায়গায় ওরা উল্লেখ করে যে ওরা ব্যাচেলার্স ডিগ্রি চায়। কিন্তু মাইক্রোসফটের ব্যাপারটা একটু ভিন্ন, কারণ মাইক্রোসফট সবসময় বলে যে এন্ট্রি লেভেলের জবে ওদের কোনো কলেজ কোয়ালিফিকেশন, যেটা আমেরিকাতে কলেজ কোয়ালিফিকেশন উইচ ইজ ইকুয়াল টু ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন যেটা আমরা বলি। সো মাইক্রোসফটের দরকার হয় না, কারণ আমি নিজে দেখেছি মাইক্রোসফটের অনেক কলিগরা যারা তোমার বিভিন্ন ফিল্ডে পড়াশোনা করা, ইভেন যারা বিটেক করা, অ্যাপেন্টশিপ প্রোগ্রাম করা, যেমন ধরো ইউনিভার্সিটি ইন্টারমিডিয়েট পাস করার পর তারপর তোমার একটা ভোকেশনাল সেন্টারে যাওয়া, যেখানে হ্যান্ডস অন পায় ওরা, মনে করো সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে কোনো একটা ভোকেশনাল সেন্টারে যায়, ওখানে সফটওয়্যার ডেভেলপ করতে করতে একটা ডিপ্লোমা অর্জন করে, উইচ ইজ quite popular in Europe and in America because of the high price and the lengthy 4 years, 3 to 4 years required for any kind of bachelor's degree with honors. তো তোমার ওরা ওই পথে যায়, এবং এরকম অনেকে দেখেছি আমরা যেখানে আসছে, ওরা এন্ট্রি লেভেলে এসে ডেভেলপ করেছে, বিভিন্ন ধরনের ক্যারিয়ার নিয়ে আসছে মাইক্রোসফটে, আসার পর আস্তে আস্তে আগাচ্ছে। মাইক্রোসফটে বড় বড় এখন ভাইস প্রেসিডেন্ট লেভেলে অনেকে আছে যাদের রিলেভেন্ট এরিয়াতে ডিগ্রি নাই। ওকে, সো হাউ ইটস পসিবল? অ্যাগেন অ্যাজ আই সেড, আমি আগে একবার একটা খুব সম্ভব একটা আমার একটা ইন্টারভিউ ছিল, আমি একটা লাইভে এসেছিলাম, ওখানে আমি বলেছিলাম যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইন ইয়োর লাইফ ইজ টু ব্রিং ডাইভার্সিটি ইন টার্মস অফ হাউ ইউ বিল্ড ইয়োর ক্যারিয়ার অ্যান্ড ইয়োর সেলফ। বুঝছো, তুমি যদি প্রোগ্রামিংয়ের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের যদি তোমার যদি ফোকাস থাকে, তুমি যদি প্রোগ্রামার হতে চাও, তুমি ছোটোবেলা থেকেই, ইট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট ইউ নিড এ ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, বাট ইউ হ্যাভ ম্যাথমেটিক্যাল স্কিলস অর এনিওয়ার ক্লোজ টু ফাইন্যান্স অর আর্টসের ছাত্র হও, বাণিজ্য ছাত্র হও, তুমি কিন্তু ডেভেলপমেন্টের করার জন্য, প্রোগ্রামিং স্কিল ডেভেলপ করার জন্য তুমি নিজেকে স্কিলফুল করতে পারো বিকজ অফ দ্য ফ্যাক্ট অফ দ্য অপরচুনিটিস উই হ্যাভ টুডে। ওকে, তারপরে তুমি যদি এটা ডেভেলপ করলা, তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ইভেন্টে জয়েন করতে হবে, তোমাকে অনলাইনে বিভিন্ন ধরনের ব্লগিং করতে হবে, তোমার গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই ধরনের ভিজিবিলিটি দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। আমি কিছুদিন আগে একজনকে পরিচয় হয়েছে আমাদের বাংলাদেশের, হি ইজ এ পাইথন ডেভেলপার, বাংলাদেশে এসে পাইথন শিখতো। সে বলছে যে আমি পাইথন যখন শুরু করলাম, আমি তখন পাইথনের উপরে বই লিখতাম, আমি একটা বাংলাদেশে কমিউনিটি তৈরি করি, কমিউনিটি তৈরি করার পর আমরা গিটহাবে একটা অ্যাকাউন্ট করি, এরকম করে টোরে সে বিরাট একটা এখন সে পিএইচডি করছে টেক্সাস ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে। হি গট গ্রান্টেড ফর এ পিএইচডি বিকজ অফ অল হিজ অনলাইন অ্যাক্টিভিটিস, বাট হি ডাজন্ট হ্যাভ এ রিলেভেন্ট এডুকেশন ইন কম্পিউটার সায়েন্স. So there are so many examples like this. I myself was reading chemistry. Okay, আমি ফার্স্ট সেমিস্টারে কেমিস্ট্রি করেছি, সেকেন্ড সেমিস্টার থেকে আমি কম্পিউটার সায়েন্স শুরু করেছি, বাট ইট ডাজন্ট রিয়েলি মিন যে আমি একটা সেমিস্টার কম্পিউটার, and that mark was credited to computer science. So I basically lost one semester in computer science.
So I got all the marks credited and then I was able to go into second semester of computer science. So it doesn't necessarily mean that if you are not qualified or if you don't have a computer science degree, I will highly disagree যদি কেউ বলে যে তুমি কোনো কম্পিউটার রিলেটেড কাজ করতে পারবা না, তুমি কোনো প্রোগ্রামার হতে পারবা না, সিস্টেম ডিজাইনার হতে পারবা না, তুমি কোনো সলিউশন আর্কিটেক্ট হতে পারবা না। ইটস কমপ্লিটলি false information. I think with your qualification, with your inspiration, with your willingness, you can do whatever you want and whatever you want to become. এবং আজকে এই তোমার ডিজিটাল যুগে কিন্তু এই সমাধান, এটার একটা সমাধান আছে। All you have to do is to be clever and be more smart. That's all you need to know. Like you are. I think you are a smart guy, mashallah. Thanks. Sir, so we have done so many question and answers. I think that was really cool. Now, this is not a Thank you. question, it's the last topic. We're going to talk about, you have to give some suggestions for a typical village guy. একজন 10 থেকে 11 বছরের একটা ছেলে যে গ্রামে থাকে। এখন গ্রামে যে বিষয়টা দেখা যায়, ধরুন হচ্ছে সেখানে কানেকশন খুব একটা ভালো নেই। এরপরে হচ্ছে আরেকটা প্রবলেম হলো পরিবার থেকে সেরকম সাপোর্ট দেয় না। ইফ ইউ নো, এখনো এটা অনেকটাই আছে যে পরিবার থেকে সাপোর্ট দেয় না। দে জাস্ট ওয়ান্ট দেয়ার সান টু বি আ গুড টপার, তাদেরকে টপার হতে হবে, এরকম একটা সিচুয়েশন। সো এইরকম একটা সিচুয়েশন থেকে কেউ যদি চিন্তা করে যে দে ওয়ান্ট টু ডু ইন দিস সেক্টর, মানে কম্পিউটার সায়েন্সের সেক্টরে, সো সে কিভাবে আগাতে পারবে, বা তার জন্য ধরুন এই ফরচুন কোম্পানিগুলোতে কাজ করার স্বপ্ন সে দেখে, এখন তার রোড ম্যাপটা কেমন হওয়া উচিত? হাউ ইউ শুড ম্যানেজ হিজ টাইমস? Yeah, thank you very much. I think it's a very difficult question. আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, this is not the first time I got this question. আমাকে আরেকটা পল্লী বিষয়ক একটি প্রতিষ্ঠান থেকে আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরটা আমি যেরকম দিয়েছিলাম, তারপরে আমি আরেকটা নিউজ আমার ফেসবুকের ফিডে এসেছে। সেটা হচ্ছে ইত্যাদি নামে বাংলাদেশে একটা প্রোগ্রাম আছে, উইচ ইজ কোয়াইট পপুলার। ওকে, হানিফ সংকেত। সো রিসেন্টলি একটা প্রোগ্রামে উনি একটা বাচ্চাকে এনেছে, সামওয়্যার, আই ডোন্ট নো হোয়াট দ্য এরিয়া নেম, বাট ইট ওয়াজ ভেরি রিমোট এরিয়া ইন বাংলাদেশ। সে একটা মোবাইল ডিভাইস দিয়ে সে এখন আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে পারে। সে এখন ইউটিউবে বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল কোর্স করায়, সে সায়েন্টিফিক বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারে, এবং হি ইজ লাইক এ ভেরি ইয়াং গাই। আই থিঙ্ক হি ইজ 13 years old. So my goodness, if you see that, I mean, I was really puzzled when I saw it, right? আমি যখন ওই জিনিসটা দেখেছি তখন আমি চিন্তা করেছি যে this guy is an example of how you can do mission impossible, how you can really make the best use of mobile technology. Okay, a simple mobile phone in a remote area, in a remote village in Bangladesh, can make someone so exceptional. So আমার মতে এই যে জিনিসটা, it can make a very big example, it can be a very big role model for us to understand যে আমরা যদি টেকনোলজি ভালো মতো ব্যবহার করি, it's not that আমরা বকাটে হয়ে যেতে পারি, বাট অলসো সবকিছু কিন্তু ভালো খারাপ দিক থাকে। ওকে, সো আমি এমনও দেখেছি, কারেক্ট মি ইফ আই এম রং, এমনও দেখেছি যে বাংলাদেশের অনেক রিমোট এরিয়াতে, যেখানে, বিকজ আমি এই কারণে তোমাকে বলছি, কারণ বাংলাদেশ সরকারের এআই স্ট্র্যাটেজি নিয়ে আমি একটু পড়াশোনা করছি। বাংলাদেশ সরকারের এআই এর একটা ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি দিয়েছে সরকার, ওটা আমি একটা কপি পেয়েছি, আমাকে একটা বাংলাদেশের পিপলস ইউনিভার্সিটি বাংলাদেশের একজন প্রফেসর আমাকে পাঠিয়েছেন। তো ওটা পড়তে যেয়ে আমি কিছু দেখলাম যে বাংলাদেশে এখন রিমোট এরিয়াতে, গ্রামে গঞ্জে ছেলেপেলে এখন অনলাইনে ক্লাস করে মোবাইল ফোন ব্যবহার করে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা বড় বড় গাছের মাথায় উঠে তাদের ক্লাস করতে হয়, বিকজ দে ডোন্ট গেট এ প্রপার কানেকশন। প্রথমে আমি আশ্চর্য হয়েছিলাম যে তারা কেন গাছে উঠে ক্লাস করে, তখন আমি শুনলাম যে কানেকশন পায় না। সো ইউ সি দ্যাট লেভেল অফ learning, and then the inspiration, the willingness, it's spreaded like crazy. কিন্তু আমার মতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে মিডিয়া, যে আমাদের যে টিভি মিডিয়া, বাংলাদেশ টেলিভিশন বলো, ওকে, সো বাংলাদেশ টেলিভিশন হ্যাজ স্টিল
the biggest coverage, then what? Then the mobile coverage in Bangladesh, right? টিভিকে একটা বিরাট ভূমিকা রাখতে হবে আমাদের বাংলাদেশের টেলিভিশনে। ভালো ভালো প্রোগ্রাম ইন্ট্রোডিউস করতে হবে, যেগুলো আমি জানি না আছে কিনা, যেগুলো দিয়ে আমরা আরো সুন্দরভাবে বেস্ট ইউজড অফ, আমরা আরো সুন্দরভাবে ইন্ট্রোডিউস করতে পারি হাউ উই ক্যান লেভারেজ দ্য কম্পিউটার টেকনোলজি, how you can leverage the mobile technology and make sure it reaches everyone and everyone can get benefit. So আমরা পজিটিভ সাইডগুলো উপস্থাপন করবো, এবং আমি মনে করি এই ছেলেকে আরো সামনে আনা উচিত। ওকে, তুমি আর আই থিঙ্ক ইউ শুড ইন্টারভিউ দিস গাই অ্যান্ড দেন ব্রিং হিম অ্যান্ড আস্ক হিম যে তোমার এই যে অভিজ্ঞতা তুমি মনে করো যে অন্যান্যরা কিভাবে ব্যবহার করতে পারে। তুমি একটা দেখো, পৃথিবীতে কিন্তু সবচেয়ে বড় বড় জিনিসগুলো কিন্তু এক একটা জিনিস শুরু হওয়ার পর তারপরে ওগুলা থেকে কিন্তু ইন্সপিরেশনগুলো তৈরি হয়েছে। আমরা কিন্তু বলতে পারি যে এগুলো কপি ক্যাটের একটা কালচার, বাট দ্যাটস নট ট্রু। নাথিং ইজ হার্মফুল দেন রিইউজিং ম্যাটেরিয়াল or an asset which benefit other. তুমি বলো পাঠার কথা বলো, ট্রাক লাগবের কথা বলো, এগুলো উবার থেকে আসে না, উবারের টেকনোলজি থেকে আসছে না। তুমি বিএনবির কথা বলো, সবগুলো দে আর অল কামিং ফ্রম ডিফারেন্ট কাইন্ড অফ ইনোভেশন which are made based on data science. আমরা ডেটা সায়েন্সের কথা জানি, যেটা থেকে নতুন নতুন বিজনেস আইডিয়াগুলো আসে, তোমার বিজনেস ডিসরাপটিভ আইডিয়াগুলো আসে। সো এই যে জিনিসগুলো আমরা যদি তুলে আনি, ওকে, আমরা যদি আরও এগুলার ভিজিবিলিটি বাড়াই, এগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কত সুন্দরভাবে আমাদের এই মোবাইল টেকনোলজি ব্যবহার করতে পারি। সো আমার মতে টিভির একটা বড় ভূমিকা রাখা উচিত। আমার মতে বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গায় তোমার যাতে মোবাইলের ভালো ব্যবহার আমরা করতে পারি, যেমন ধরো হাইব্রিড এডুকেশন যেটা বলে, হাইব্রিড এডুকেশনটা আমার মতে গ্রামের সব জায়গায় এখন উপস্থাপন করা উচিত। হাইব্রিড এডুকেশন হচ্ছে তুমি কিছু পড়াশোনা তোমার বাসায় হবে আর কিছু পড়াশোনা তুমি মোবাইলে, কিছু পড়াশোনা তোমার স্কুলে হবে, কিছু কিছু তুমি মোবাইলে করবা, যেগুলো তোমার মোবাইলে করবা ওগুলোর আবার রিভিশন ক্লাসে হবে। সো দিস ইজ এ স্লো ওয়ে অফ মেকিং শিওর যে আমরা মোবাইল টেকনোলজিটাকে ভালো মতো ব্যবহার করছি। তারপরে দেখবা যে আমাদের গ্রামে গঞ্জে যদি আমরা হাইব্রিড এডুকেশনটা ইন্ট্রোডিউস করি, তারপরে আরো অনেক নতুন নতুন এডুকেশন পন্থা, যেগুলো তোমার আমরা ব্লেন্ডেড এডুকেশন বলি। ব্লেন্ডেড এডুকেশন ইজ দ্য সেম, লাইক তুমি যখন লেকচারটা দিবে টিচার, সেই লেকচারটা তোমার অনলাইনে দেওয়া হবে। ওকে, সব স্টুডেন্টদের বলা হবে যে তোমরা বাসা থেকে আজকে থাকবা, আমি লেকচারটা অনলাইনে দিব আজকে হাফ ডে, তোমরা ইউ আর ওয়ার্কিং ফ্রম হোম। ওকে, so the following day when they come they will be given a problem statement যে based on my lecture তোমরা কি কি কে বুঝলা ওগুলো এখানে পরিবেশন করো, এবং তারপরে তারা ওগুলো নিয়ে অ্যানালাইজ করবে, তারা রিসার্চ করবে, ওগুলো নিয়ে একটু প্রবলেম স্টেটমেন্ট নিয়ে টিচার তখন ওইটাকে ভাঙতে শুরু করবে। সো দিস ইজ কল্ড ব্লেন্ডেড এডুকেশন। এগুলো দিয়ে আমরা যদি খুব সুন্দরভাবে আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় মোবাইল টেকনোলজির ব্যবহারটা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে পজিটিভলি ইন্ট্রোডিউস করতে পারি ন্যাশনালি, বুঝছো, সরকারের মাধ্যমে, বাই ইউজিং টিভি, বাই ইউজিং দ্য ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম ইন আওয়ার প্রাইমারি এডুকেশন অ্যান্ড সো অন সো ফোর্থ, আমরা তাহলে দেখবো যে একটা পজিটিভ ভাইব আসছে। ওকে, আমাদের 12 বছর 11 বছরের ছেলেমেয়েরা তারা একটা পজিটিভ ইন্টারেস্ট নিয়ে বড় হচ্ছে, এবং দে উইল এন্ড আপ ইনশাল্লাহ ওয়ার্কিং ফর মাইক্রোসফট ওয়ান ডে। ওকে, বিকজ আমরা যে কারণে শহরের ছেলে পেলে অনেক কারণে আমরা ডিস্ট্রাক্ট হয়ে যেতে পারি, বিকজ অফ দ্য সোসাইটি, বিকজ অফ দ্য কালচার, লাক্সারি, আমাদের অ্যাডিকশন টু ডিফারেন্ট কাইন্ড অফ কি বলে ফুড কালচার, তারপরে তোমার আউট অ্যান্ড অ্যাবাউট, তারপরে অনেক কিছু থাকে আমাদের শহরে, দে ডোন্ট গেট দ্যাট কাইন্ড অফ ডিস্ট্রাকশন ইন দ্য ভিলেজ। ওকে, সো দ্যাটস এ পজিটিভ থিং উইচ ক্যান হেল্প দেম টু গেট মোর ফ্রি টাইম অ্যান্ড ইনভেস্ট ইন লার্নিং থিংস which they can do by using a simple device. Yes. So that was a good suggestion, এবং Thank আশা you. করি এইটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, আপনি যেটা বললেন ব্লেন্ডেড এডুকেশন, এইটা যদি ন্যাশনালি মানে সরকারের মাধ্যমে যদি এই ব্যবস্থাটা নেওয়া হয়, সেক্ষেত্রে এইটা বেশি ইম্প্যাক্ট করতে পারবে, এবং ডিস্ট্রাকশনটা বেশি ঘটে হচ্ছে শহরে, Correct. এবং গ্রামের ফ্রি টাইম বেশি পায় তারা, এবং সেই ফ্রি টাইমটার কিছুটা অংশ যদি তারা এই কাজে লাগায় তাহলে এটা করতে পারবে তারা। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা বললাম পারিবারিক যে সাপোর্টটা, সেটার খুব অভাব গ্রামে, সেটাও আশা করি কোনো একটা প্রোগ্রাম যদি আয়োজন করা হয়, টিভির টিভি মাধ্যমে প্রোগ্রামস যে করা সচেতনতামূলক, যায়। হ্যাঁ, হ্যাঁ জি, টিভির মাধ্যমে, মানে রুরাল এরিয়াগুলোতে যেই সাপোর্টগুলো রয়েছে, টেকনিক্যাল সাপোর্ট, যেগুলোর মাধ্যমে মানে তারা দেখতে হুম, হুম। পারবে
এখন আসলে গ্রামও হ্যাঁ, ততটা পিছিয়ে নেই। এখন গ্রামেও সবার কাছে একটা স্মার্টফোন অবশ্যই আছে এবং প্রত্যেকটা গ্রামে একটা তো টেক জায়ান্ট আছেই। একজন আছে যে মানে টেক সম্পর্কে খুব ধারণা অবশ্যই। এরকম আছেই। Yeah, সো আই থিংক এখন ন্যাশনালি কোনো একটা উদ্যোগ নেয়া হলে এক্ষেত্রে বাংলাদেশ টেকের দিক দিয়ে অনেক বেশি অবশ্যই, এগিয়ে যেতে পারবে। বিশেষ অবশ্যই। করে গ্রামকে একটা আমরা ইনভেস্টমেন্টের জায়গা বলতে Absolutely. পারি। সো গ্রামে আমরা যদি আমাদের টেকটা ইনভেস্ট করি দেন উই ক্যান গেট সো Yes, মেনি and I think আউটপুটস। বাংলাদেশ সরকার একটা বিশেষ ভূমিকা রাখতে হবে। আর যে ম্যাস কভারেজ যে মিডিয়াগুলো আছে, সেগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এবং বাংলাদেশ টিভির কিন্তু আম ইতিপূর্বে এই ধরনের আমার if I remember there was like জনসংখ্যা আম জনসংখ্যা রোধ করার জন্য, জনসংখ্যার বৃদ্ধি রোধ করার জন্য ফ্যামিলি প্ল্যানিং এর উপরে বাংলাদেশ সরকার কিন্তু অনেক আগে একটা ক্যাম্পেইন করেছিল বিটিভির মাধ্যমে and it worked really well and it went in the village. আমি যখন গ্রামে যেতাম দেখতাম মানুষ কথা বলে যে এরকম ২ টি সন্তানই যথেষ্ট and then so on so forth. So they have a huge income. Sorry, they have a huge impact. Okay? So they have to get use that, you know, that power. আর তাতে গ্রামের গ্রামের স্প্রেডিং পাওয়ারটা অনেক বেশি। মানে একজনকে যদি একটা খবর দেয়া যায় সেক্ষেত্রে ওখানে মার্কেটিংও করতে হয় না। একজন লোকই পুরো এলাকাটা মানে বিষয়টা ear ছড়িয়ে of দিতে mouth. পারে। হ্যাঁ, 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 হ্যাঁ। তো ওই প্যারেন্টসদেরকে যেটা বললা, প্যারেন্টসদেরকে এডুকেট করার জন্য তাদের প্রপার গাইডেন্স দেওয়ার জন্য এখানে বাংলাদেশ সরকারে বিভিন্ন বড়, বড় মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। রেডিও, বাংলাদেশ বেতারেরও একটা ভূমিকা রাখতে হবে। তাদেরকে বুঝাতে হবে what is the benefit of digital technology, mobile phone, how you can watch on your kids, what kind of, you know, platform they are using. কারণ আমাদের একটা নিরাপত্তার ব্যাপার আছে, ওইটা আমাদের দেখতে হবে। সো পজিটিভ সাইডের সাথে, সাথে আমাদের খারাপ দিকগুলো চিন্তা করতে হবে। সেই দিক থেকে আমাদের সবাইকে attentive একটা ভূমিকা নিতে হবে, which is like a big problem which is facing like the modern world because of the increased rate of suicide. যেমন ধরো এখানে টিকটকের কারণে, ইনস্টাগ্রামের কারণে, বিউটিফিকেশনের কারণে অনেক বুলিং হয় না? বুলিং এর কারণে অনেক ছেলেপেলে ও খুব ছোট বয়সে সুইসাইড করে। তো এইগুলার কারণে আমরা একটা খারাপ দিক আমরা দেখতে পারি, যেগুলো আমাদের ট্যাকেল করা আস্তে, আস্তে চিন্তা করতে হবে। because that will have a huge thing to think about in the future. ইয়েস। আর এখন আরেকটা বড় সমস্যা হচ্ছে আগে দেখা যেত একটা পার্টিকুলার ক্রাইম অন্য একটা দেশে হচ্ছে খুব বেশি, বাংলাদেশে খুব একটা দেখা যেত না। বাট এখন কোন একটা ক্রাইম যদি বাইরের হুম। দেশে শুরু হয় খুব তাড়াতাড়ি দেখা যায় বাংলাদেশেও খুব বড় একটা হারে চলে এসেছে। Oh yeah, yeah. জি, জি। Cybercrime. Yes, yeah. এক্ষেত্রে সাদাত হোসাইন মানে সাদাত রহমান এরকম নামের কেউ একজন আছে। সো সেই ছেলেটা একটা Mhm. অ্যাপ ডেভেলপ করেছে সাইবার টিনস হয়তো। এটার জন্য সে শিশুদের নোবেল নামে একটা পুরস্কারও পেয়েছে। ইউ মে নো। জি, জি। মাশাআল্লাহ, very good. সো Yeah, yeah. এরকম অনেকে কাজ করছে। আ জি, তো আমি বলেছি না? তো তোমার কাজ হচ্ছে সবাই এগুলো আম এ এ এই সমস্ত কাজগুলো এনকারেজ করার জন্য, তাদেরকে লাইমলাইটে আনার জন্য কিন্তু সবাইকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমি আমার কথাটাই বলি। আমি আমি জানি না তুমি দেখেছো কিনা? আমি Facebook এ একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে, আমি যেই জিনিসটা প্রচার করতে চাই, আমাকে কিন্তু বাংলাদেশ সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে যোগাযোগ করা হয়েছিল একবার। আমি ব্লেন্ডেড এডুকেশন এর ব্যাপারে সুপারিশ দিয়েছিলাম। আমি একবার বায়ো ইনফরমেটিক্স নিয়ে বাংলাদেশ সরকারের একটা মিটিং এ অংশ নিয়েছিলাম। So I have been trying my best to give some sort of, you know, advisory, um, conceptual understanding of how we need to, you know, become a tech giant. And as a country, আমাদের কিন্তু অনেক কিছু করার আছে টেকনোলজির। আমাদের we have really good hands. Okay, so we don't have gold, but we have data, we have people, we have বাংলাদেশিরা ফেসবুকের বিরাট একটা user community. They generate zettabyte of data every day. Okay, so that data can empower because data is more useful and more powerful than anything else. So আমি যেটা করেছিলাম সেটা হলো, আমি বলেছিলাম সেটা আমি বিভিন্ন ধরনের মিডিয়ার সাথে আমি যোগাযোগ করেছিলাম to make sure if they can give me a shout out. ওকে আছে? আমি shout out এর জন্য বলেছিলাম so that I get my information and আমি যে মেসেজটা দিতে যাচ্ছি it penetrates into different level. Unfortunately আমি কারো কাছ থেকে কোনো সাড়া পাই নাই। কেউ আমাকে অ্যাসিস্ট্যান্সের জন্য, কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমার সাথে রিভার্ট করে নাই, আমাকে জানায় নাই, আমাকে যোগাযোগ করে নাই। সো স্যাড। Yeah, it's very sad. আশা ক আশা আশা করি খুব দ্রুত এটা সলভ এর কোনো একটা আসবে। Thank you.
ইনশাআল্লাহ। আমি প্রথম আলো, ইত্তেফাক, বিবিসির বাংলা বিভাগ সবাইকে আমি লিখেছিলাম যে ক্যান ইউ গিভ মি এ শাউট আউট বিকজ আই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট মাই মেসেজ হ্যাজ গন থ্রু অ্যান্ড দেন আমার দেশের জন্য আমি যেটা করতে চাই আমার নলেজ থেকে, আমার বই থেকে, আমার বিভিন্ন ধরনের এই যে পডকাস্ট যেটা আজকে হচ্ছে, কিংবা ধর আমি যে ভিডিওগুলো আপলোড করি ইউটিউবে, এগুলো থেকে যেন সবাই সাহায্য পায়। বাট আই ডিডন্ট হিয়ার ফ্রম এনিওয়ান। জি, Yeah. ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ। So it's getting pretty long. Yeah. That was all the thing we talked today. আরো একটা বিষয় ছিল, হুম। এটা খুব ইন্টারেস্টিং। আমরা কি কন্টিনিউ করব? একটুখানি করা যায়, ক্যারি অন। জি, এটা প্রশ্নটা এমন যে আপনার মাইক্রোসফটের জার্নিটা যদি একটু বলতেন। ও মাইক্রোসফটের জার্নিটা, হ্যাঁ। তো জি। সো আমি যখন আমার ব্যাচেলার্স মাস্টার্স আমি দুটোই জেনারেল ইউনিভার্সিটিতে করেছি কম্পিউটার সায়েন্সে, তখন আমি শেষ করার পর আমি জাতিসংঘে চাকরি পাই, তোমার UNHCR ডেটা অ্যানালিস্ট হিসাবে। মাই ফার্স্ট জব 6 বছর করার পর আমার ITU থেকে, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন থেকে একটা জবের অফার আসে সিস্টেম সাপোর্ট অফিসার হিসাবে। আমি যখন আইটিওতে জয়েন করার পর দ্য ফার্স্ট রেসপন্সিবিলিটি উইচ কেম টু মি, সেটা হচ্ছে তোমার প্রত্যেক 4 বছর পর পর তোমার জেনেভাতে একটা বিশেষ সম্মেলন হয়, বিভিন্ন ধরনের মোবাইল টেলিকম কনফারেন্স, যেখানে বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানি, বিভিন্ন ধরনের টেলিকম কোম্পানি এটা আসে, একটা মেলার মতো বসে, আমাদের দেশের কি বলে যে বাণিজ্য মেলার মতো। তো I was given the responsibility of leading the team for technical implementation for that huge fair, which happens only 4 times per only once in every 4 year. কাজে বুঝতে পারো যে একটা হিউজ কিছু। তো তখন আমি ওই মেলাটা আয়োজন করার যে টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন অ্যান্ড দেন আইটি রিলেটেড যে ধরনের সাপোর্টগুলো দরকার ছিল, এবং ওদের যে ইন্টারনাল যে নেটওয়ার্ক ছিল, ইন্ট্রানেট নামে আগে পরিচয় ছিল, এবং একটা ওয়েবসাইটও ছিল, ওই টিমটার আমি লিড দেওয়ার আমাকে দায়িত্ব দেওয়া হয়। তখন আই কেম ইন কন্ট্যাক্ট উইথ different telecom companies and one of them was Nokia. So obviously I was very interested, কারণ আমার সবসময় ইচ্ছা থাকতো তোমার নতুন টেকনোলজি যেগুলো বের হয়, তখন কিন্তু Nokia was on the top of all the mobile companies, okay, because telecom industry was booming at that time. তো ওরা খুব ভালো করছিল, আমি তখন ইন্টারেস্ট দেখালাম যে আমি এমন একটা এরিয়াতে যেতে চাই যেখানে I can grow with the industry's growth. ওকে, ইন্ডাস্ট্রি যেভাবে গ্রোথ করে আমি এভাবে গ্রোথ করতে চাই। এবং তুমি যদি আজকে দেখো, বিকজ আই এম টকিং অ্যাবাউট IoT, আমার কিন্তু ওই নেশাটা এখনো রয়ে গেছে। ওকে, আমি এখন ক্লাউড অ্যানালিটিক্সের উপরে ফোকাস করছি, দ্যাটস দ্য নেক্সট বিগ থিং হ্যাপেনিং। সো আই অলওয়েজ ট্রাই টু কিপ আপ মাইসেলফ, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স থেকে শুরু করে। সো ওই জিনিসটা ইট ড্রোভ মি টু অ্যাপ্লাই ফর Nokia. সো আমি নকিয়াতে অ্যাপ্লাই করার পর দেন অফকোর্স আই হ্যাড টু গো থ্রু অল দি অ্যাসেসমেন্টস, তোমার যে ধরনের প্রবলেম স্টেটমেন্ট, বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট যেগুলো টেস্ট করা হয়, তুমি জানো হয়তো যে প্রসেস অফ হায়ারিং ইন মাইক্রোসফট, ইন গুগল অ্যান্ড সো অন, that wasn't anything exception. So it was very hard. So for a whole day I had to go through various assessments, psychological tests, algorithmic tests, তোমার IT এর উপরে, প্রোগ্রামিং এর উপরে, বিভিন্ন ধরনের কোডিং এর উপরে। So alhamdulillah, when I got the offer, ITU came back and asked me তুমি আরো থাকতে পারবা কিনা। আমি বলেছি না, আমি তো নকিয়ার অফার নিয়ে নিয়েছি। সো ITUর আমার 1 বছরের কন্ট্রাক্ট ছিল, সো আই ফিনিশ দ্যাট, আই জয়েন নকিয়া। জয়েন করার পর ওরা আমাকে ফিনল্যান্ডে যেতে বলে। তো ফিনল্যান্ডে যাওয়ার পর ফিনল্যান্ডে আমি প্রায় 8 বছর থাকি। তারপরে ওরা ওদের যে পার্টিকুলার প্ল্যাটফর্ম আর্কিটেক্ট টিম যেখানে আমি কাজ করতাম, ওই টিমটার মেইন কাজগুলো হতো ক্যাম্বারলি, ইউকের ক্যাম্বারলি নামে হ্যাম্পশায়ার একটা জায়গা আছে, ওদের ওই অফিস থেকে। তো আমাকে যেহেতু ওই টিমের সাথে কাজ করতে হতো, দে আস্কড মি ইফ আই কুড মুভ টু লন্ডন। তো লন্ডনে মুভ করি আমি 2008-এ, আমাকে মুভ করায় নকিয়ার ইউকে হেডকোয়ার্টার্স। তো ওখানে কাজ করার পর ইউ স দ্যাট Nokia's ডিভাইসেস গ্রুপ ওয়াজ পারচেসড বাই মাইক্রোসফট Nokiaর ডিভাইসেস গ্রুপটা কিনে নেয় বিকজ দে ওয়ান্টেড টু বি ফার্স্ট ইন মোবাইল অ্যান্ড ফার্স্ট ইন ক্লাউড। ওকে, ওদের একটা স্ট্র্যাটেজি করেছিল মোবাইল ফার্স্ট, ক্লাউড ফার্স্ট। ওকে, সো ওরা চিন্তা করেছিল যে আমরা মোবাইল টেকনোলজি যদি নাম্বার 1 হতে চাই সারা ওয়ার্ল্ডে, সো হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু বাই এ কোম্পানি হুইচ ইজ মোর এম্পাওয়ার্ড অর হুইচ হ্যাজ মোর মোবাইল টেকনোলজি কভারেজ ইন দ্য ওয়ার্ল্ড। ফলে ওরা কি করলো, ওরা মোবাইল ডিপার্টমেন্ট থেকে কিনে নিল মাইক্রোসফট নকিয়ার
মোবাইল ডিভাইসে। নোকিয়ার যে নেটওয়ার্ক ডিপার্টমেন্টটা ছিল ওটা কিন্তু সিমেন্সের সাথে ছিল, and it was called Nokia Siemens Network. পরে তো নোকিয়া, they got back everything. They got the network back. They got the mobile division back from Microsoft. ওরা আবার কিনে নেয়। তো এগুলোর এই যে যখন এই ট্রান্সফারটা হওয়ার সময় ওরা বেসড অন স্কিল সেট, ওরা মাইক্রোসফট কিছু ছেলেদেরকে ওরা ওদের হেডকোয়ার্টারে, ওদের মাইক্রোসফটের ট্রানজিশনের সময় ওরা কিছু অ্যাসেসমেন্টের মাধ্যমে কয়েকজনকে ওরা নিয়ে নেয় নোকিয়া থেকে, and alhamdulillah I was one of them. Okay, so I joined to this Microsoft devices group where we are making this the Surface তৈরি করে যে Microsoft Surface, তারপরে Microsoft Keyboard, Microsoft Xbox, Microsoft Gaming, ওই ডিভিশনে আমি কাজ করি মাইক্রোসফটে। এবং ওই সময় তোমার almost 3 years I worked as a principal engineer, so I was in part of the 300 Office 365 development work. I was also involved in Azure governance. So I ended up with Microsoft, but then again, after 3 years, they decided to consolidate the whole team. Our teamটাকে ওরা সিয়াটলে মুভ করে। তখন সিয়াটলে যারা মুভ করতে চায় তাদেরকে ওরা সিয়াটলে মুভ করে, আর যারা মুভ করতে চায় না তাদেরকে ওরা এক ধরনের রিডান্ডেন্সি প্যাকেজ দেয়। অ্যান্ড আমার এখানে ফ্যামিলি, আমরা যেহেতু অনেক দেশে থেকেছি, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, তো সবাই চাচ্ছিল এক জায়গায় সেটেল হই। তো ফলে আমি রিডান্ডেন্সি প্যাকেজটা নিয়ে মাইক্রোসফট ত্যাগ করে এখানে একটা কোম্পানিতে আমি বরাবর থাকি, এবং এই কারণে আমি মাইক্রোসফটের আমার জার্নিটা খুবই শর্ট ছিল, এবং আমি মাইক্রোসফটের আর কি ওই মুভের অফারটা আমি আর নেই, ফলে আই হ্যাড টু রিজাইন। আমি সিয়াটলে এর আগে গিয়েছিলাম, বেশ কয়েকটা কনফারেন্সে আমি গিয়েছি, রেডমন্টে মাইক্রোসফট হেডকোয়ার্টারে। তো আমার আনফরচুনেটলি আই ওয়াজ নট প্লিজড অ্যাবাউট দ্য অনেক বেশি এনভায়রনমেন্ট। ইমপ্রেসিভ স্টোরি ছিল। অনেক কিছু শিখলাম আজকে, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। থ্যাংক ইউ। আশা করি পডকাস্টটি সবার জন্য খুব ইম্প্যাক্টফুল হবে। They will just love it. Thanks for listening to the whole podcast. Comment down your experiences and wait for the next one. Share with your friends. Get tuned with code-casty the podcast.